শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে রাজীবুলের মা বাবা, কর্নেল শ্যামলী প্রধান আমাদের ক্যান্ডিডেট এবং আমাদের পার্টির নেতারা উপস্থিত আছেন। আর এখানে এই মাঠে যে সমস্ত কর্মী, নেতৃত্ব, সাধারণ মানুষ যারাই উপস্থিত আছেন তাদের সবাইকে লাল সালাম। দেখুন, রাজীবুল খুন হয়েছে। রাজীবুল যেদিনকে খুন হলো সেদিন কিন্তু রাজীবুল মাটিতে পড়ে যাবার পরও লড়াইটা চলেছিল আরো কিছুক্ষণ। আমি ভুল বলছি না তো? রাজীবুলের গায়ের যে স্কুল ঘরটার বাইরে রাজীবুল খুন হলো, সেই স্কুল ঘরটার বাইরে পাশের পাড়াতে যে মহিলারা ছিলেন, যে কম বয়সী মহিলারা ছিলেন, আমাদের মাদের বয়সী যে মহিলারা ছিলেন এবং আমাদের কর্মীরা, তারা তো লড়াইটা ছেড়ে দেননি। তারপরেও তো কিছুক্ষণ লড়াই চলেছিল। কারো হাত ভেঙেছিল, কারো চোখের কাছে আঘাত লেগেছিল। ঠিক বলছি তো? হ্যাঁ, লড়াই কি দিয়ে হয়েছিল? বাড়িতে আমাদের কারো দা ছিল, দা, ওদের সঙ্গে মারপিট করব বলে আমাদের বাড়িতে আমরা কেউ আগাম বোমা মজুত করে রেখেছিলাম। ওদের সঙ্গে মারপিট হবে বলে আমাদের বাড়িতে কেউ শাবল, গাইতি, কুড়ুল, কোদাল, পিস্তল রেখেছিলাম? আমরা রাখিনি। যখন ভাইয়ের লাশ পড়ে যায় না, আর যখন ছেলের বাপ আর মা আর ছেলের বউ আর তার দুই সন্তান, তাদের যখন চোখের জল পড়ে, তখন আর পিস্তল, বোম, বন্দুক খুঁজতে পাঠায় না। তখন দুটো হাতই যথেষ্ট হয় লড়াই করার জন্য। আর এই যাদের নাম বলছে অঞ্চল সভাপতি, পুলিশের ছাতার কাছে দুটো চয়েস। এক, লালনের মাথায় ছাতা ধরতে হবে, নইলে নিজের মাথায় ছাতা ধরতে হবে। কার মাথায় ছাতা ধরবে তুমি ঠিক করো। এমনটা যাতে না হয় যে লালনের মাথায় ছাতা ধরতে গিয়ে নিজের মাথাটায় ফাঁকা পড়ে গেল। গায়ের গরিব, খেটে খাওয়া মেহনতি মানুষ, যে আবাস যোজনার ঘর পায়নি, যে জব কার্ডে কাজ পায়নি, যে জব কার্ডে কাজ করে আজও পর্যন্ত টাকা পায়নি, যার বাড়ির ছেলে মেয়েরা সংসার চালাতে গিয়ে বাইরের রাজ্যে দিনের পর দিন পড়ে আছে, শুধুমাত্র সিপিএম করে বলে দিনে রাতে আমাদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, আর বলছে তোর পায়খানাটা, তোর লক্ষ্মী ভান্ডার, তোর বিধবা ভাতা, তোর রেশন কার্ড কি করে হয় আমরা দেখে নেব। আমরাও বলছি, পুলিশকেও বলছি, ভিডিওকেও বলছি, লালনকেও বলছি, ওর বাপকেও বলছি। সবার তালিকা তৈরি করব আর সবাইকে নিয়ে লুটের টাকায় তোমার প্রাসাদ ঘেরবো। সেদিন দেখবো তোমার দিদির বুকে কত জোর আছে তোমাকে বাঁচায়। লুট করছে, লুট, আর লুটের বিরুদ্ধে আমাদের লড়াইটা। পার্টির নেতা কমরেড সৈয়দ হোসেন বলেছেন, লুট করছে ওরা দেশ জুড়ে। আমাদের কাজ, আমাদের পেটের ভাত, আমাদের শান্তি, আমাদের মান, আমাদের ইজ্জত, আমাদের নদী, আমাদের নালা, আমাদের জঙ্গল, আমাদের এয়ারলাইন্স, আমাদের রেল লাইন, আমাদের পোস্টাল, এমনকি আমাদের বর্ডারে দাঁড়িয়ে যে সেনাগুলো দেশকে সুরক্ষা করে ওদের কাজের জায়গাগুলো লুট করছে এই দেশে বিজেপি সরকার। আর সুবন্ধু এসে গলাতে একটা গেরুয়া ঝুলিয়ে নিয়ে বলছে, দেখো আমি কেমন তৃণমূলকে টাইট করি। তোমাকে কি টাইট করে তারই কোনো ঠিক নাই। সে গিট বানে না, গিট দড়িতে, কেউ প্যান্ট পরে, কেউ পাজামা পরে, কেউ লুঙ্গি পরে, দিয়ে একটা গিট দেয়। কিন্তু সেই গিটে যদি বারবার কেউ লোক ঢোকা আর বাইরে করে, তাহলে গিট ফুসকা হয়ে যায়। তো এখন তৃণমূলের কে টাইট দেওয়ার জন্য সব তৃণমূলের ভুলো মালগুলো গিয়ে
চাকরির জন্য সুযোগ থাকে, যে সংবিধানটাতে গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, মুচি বাউরি বাগদি ডোম সাঁওতাল মুন্ডা, এদের জন্য স্কুলের লেখাপড়া, বাড়ি ঘর দোর, এদের জন্য হোস্টেল, এদের জন্য রিসার্চ সেন্টার, এদের জন্য ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য যে জায়গাগুলো তৈরি করে আছে, সংবিধানটা তুমি পাল্টে দিলে এদের অধিকারটা থাকবে তো? আচ্ছা, যদি সংবিধানটা না থাকে তাহলে কিসের ভিত্তিতে, কিসের আধারে দেশটা চলবে? বিজেপির 2 টাকার ফুটো মস্তান নেতাগুলো যেগুলো পাড়াতে হেকড়ি মেরে ঘুরে বেড়ায়, ওরা উচ্চারণও করতে পারবে না যে কিসের ভিত্তিতে চলবে। তাই ওদেরকে বলতে হবে যে যা পার্টি অফিসে বস, আর দেশ বেচার পয়সাতে এই যে ঝান্ডা লাগাচ্ছিস আর চোর নেতাগুলোর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিস, সেই নেতাগুলোকে পার্টি অফিসে গিয়ে জিজ্ঞেস কর যে দেশটা কিসের আধারে চলবে। ওরা বলছে দেশটা মনুবাদের আধারে চলবে। क्या है मनुवाद में? मनुवाद में है कि ख्रिस्टान हो, मुसलमान हो, आदिवासी हो, दलित हो, শিডিউল কাস্ট हो, শিডিউল ট্রাইব हो, এদের বাড়ির মেয়েগুলোর শরীরটা আমার ভোগের জিনিস। এই লাইনটা যে বইতে লেখা আছে, সেই বইটা অনুযায়ী ওরা আমাদের সংবিধানটাকে পাল্টে দিয়ে ওই বইটা অনুযায়ী ওরা দেশটাকে পরিচালনা করতে চাইছে। আর এই দেশটার নাম ওরা দিতে চাইছে হিন্দুদের নাকি জন্য, নাকি এই দেশটা হবে। এখানে যারা উপস্থিত আছে, হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, বামুন হোক, কায়েত হোক, আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, কোন ধর্ম আছে যে অন্য ধর্মের মা বোনেদের ইজ্জতটা, দেহটা ভোগের জিনিস বলে লিখে দেয়? তাহলে যে বইটাতে মা বোনেদের শরীরটা, তার ইজ্জতটা ভোগের জিনিস বলে লিখে দেয়, সেই বইটা নিশ্চিত ভাবে যে দেশটা তৈরি করবে সেটা কোনো ধর্মের জন্য তৈরি করবে না, সেটা জঙ্গলের জন্য একটা দেশ তৈরি করবে। আর জঙ্গল রাজ যে দেশে থাকবে সেই দেশে কেউ বাঁচতে পারবে না, কেউ না। কি এদের নীতি, কি এদের পলিসি? पूछिए सवाल उन लोगों से যে এগো রোজ দিন যে সকাল থেকে রাত অব্দি খাচ্ছি, তবু তো 2 পয়সার মুখ দেখতে পাচ্ছি না। যা পকেটে করে আনছি সব টাকা তো দোকানে গেলেই শেষ হয়ে যাচ্ছে। জিনিসপত্রের এত দাম, তুমি কোম্পানির কাছ থেকে ভোটের নামে চাঁদা নিলে আর আমার ওষুধের দাম বেড়ে গেল। তুমি ভোটের নামে কোম্পানির কাছে চাঁদা নিলে আর আমার ইলেকট্রিক বিলের দামটা বেড়ে গেল। তুমি ভোটের নামে মাদার দিয়ারির কাছে, দিয়ার লতারির কাছে তুমি পকেট গরম করলে, কিন্তু আমার গলাতে তো ফাঁস হয়ে গেল। তাহলে জিনিসের দামটা কমবে কি করে? কি করে কমবে জিনিসের দাম? কেউ বলছে? তৃণমূল, বিজেপি যে আমাদের আগের দিনে মিটিংটা করতে দিল না, সে কেউ বলছে? কি হবে তাহলে? জিনিসের দাম বাড়তে থাকবে। এই জিনিসের দাম বাড়লো, তাহলে যে টাকাটা সরকারের ঘরে যাচ্ছে সেই টাকাটা দিয়ে আমার নতুন করে কি উন্নতি হবে? बनाने चला था बीजेपी का पार्टी मोदी पूरा देश को विश्वगुरु, और विश्वगुरु बनाনোর নামে গোটা দেশবাসীকে বলছে এখন আর বিশ্বগুরু হয়ে লাভ নেই, থলি কিনে নাও আর 5 কিলো চালের জন্য রেশনের দোকানের বাইরে দাঁড়িয়ে যাও। বলেছিল চাকরি দেবে, এখন রেশনের চালের উপরে ভরসা করে দিন চলছে। বলেছিল বিদেশের ব্যাংকে টাকা আছে, ব্যাংকে খাতা খোলো, 15 লাখ টাকা আসবে। এখন বলছো যে বছরে মাসে 5 কিলো করে চাল দেব। বলেছিলে যে সব বাড়িতে সব মেয়েদের তাদের মান সম্মান সুরক্ষিত হবে, আর তোমার পার্টির নেতা হুগলির জাঙ্গিপাড়াতে 2 বাচ্চার মাকে বলছে যে ভোটে জিততে দে, তারপরে তোকে কেমন করে তুলে নিয়ে যেতে হয় দেখবি। ভোটে জিতলে আমাদের বাড়ির মা বোনগুলোকে তুলে নিয়ে যাবার লাইসেন্স পাওয়া যায়। কি
করছো। প্রতিদিন আমরা এগোচ্ছি, নিজের ওষুধপত্র, নিজের শিক্ষা, নিজের স্বাস্থ্য, নিজের পেটের ভাত, নিজের কাপড় যদি নিজের রোজগারে কেনার কুলানোর বিরোধ না হচ্ছে, তার মানে আমরা ভালো নেই, আমরা ভালো। তাই তো জিনিসের দাম কমাতে হবে। কি করে কমবে জিনিসের দাম? মোদি আর মমতা হাত ধরাধরি করে বাজারে ঘুরলে জিনিসের দাম কমে যায়? কি করলে জিনিসের দাম কমে? আমার পকেটে 1000 টাকা গুঁজে দিলে জিনিসপত্রের দাম কমে যায়? জিনিসপত্রের দাম কমে সরকার যদি সরাসরি কৃষকের কাছ থেকে কিষাণ মান্ডিতে ভর্তুকি দিয়ে আর কৃষকের উৎপাদিত ফসল কিনে আর রেশনের মাধ্যমে মানুষকে যদি কম দামে বেচে, তবে বাজারে জিনিসের দাম কমে। সরকার কৃষকের ফসল কিনবে? আউশ গ্রামে আলু চাষিদের কাছে আলু কিনবে? গোটা পূর্ব বর্ধমানে এতগুলো ব্লকে 20টা কিষাণ মান্ডি চলছে, কয়টা? 5 থেকে 6টা। কি হয় কিষাণ মান্ডি গুলোতে? মাঝে মধ্যে ধান চাষিরা তারা ধান বিক্রি করতে যায়, সরকার সঠিক মূল্য দিয়ে ধান কিনছে না। তাহলে কিষাণ মান্ডি গুলো কি কাজে লাগবে? তুমি যদি একটু শহরের কাছাকাছি, তুমি যদি একটু বাজারের কাছাকাছি কিষাণ মান্ডি গুলো করতে, তাহলে ফুটপাতে বসে চামড়া টাঙিয়ে একটা বস্তা পেতে আমাকে বাড়ির আলু বেগুন গুলোটা বিক্রি করতে হতো না। ওই কিষাণ মান্ডিতে আমার বসার একটা জায়গা থাকতো, আর সেখানে যদি আমি বিক্রি করতাম তাহলে সবাই ওখানে এসে কিনতো, লোকে জানতো যে এটা একটা বাজার। ও বললো কিষাণ মান্ডি বানাবো, দিদি বললো দাদা তুমি চিন্তা করো না, আমি নীল সাদা রং করে দিব। আর কিষাণ মান্ডিতে কৃষকের ফসল বিক্রি হবে কিনা জানি না, দাদা বানিয়ে দিল কিষাণ মান্ডি, আর দিদি নিজের পার্টি অফিস বানিয়ে দিল পূর্ব বর্ধমানের একটা কিষাণ মান্ডিতে। মানুষ যখন নিজেদের কোমরের দমে গেল, বললো আমার পয়সায় কিষাণ মান্ডি, তুমি পার্টি অফিস বানানো ওকে, তখন নাক খোপ দিয়ে পার্টি অফিস থেকে বেরিয়ে এসেছে। মানুষ যদি রুখে দাঁড়ায়, তাহলে যত বড়ই চোর ডাকাত হোক, এরা সাইজটা হতে বাধ্য। তাহলে কি করে কমবে? তুমি যদি কৃষকের কাছ থেকে ফসল না কেন, আরেকটা উপায় আছে, যদি পেট্রোলের দাম কমে যায় তবে। কি করে কমবে পেট্রোলের দাম? যখন মোদি সরকারে আসেনি, কংগ্রেসের সরকার, তখন গোটা দুনিয়ার বাজারে যে অপরিশোধিত তেল, যেটা পরে পেট্রোল হয়, তার পরিশোধন করে তাতে কিছু মিশিয়ে ডিজেল কেরোসিন পেট্রোল হয়, সেইটার আজ থেকে 10 বছর আগে দুনিয়ার বাজারে এটার দাম যা ছিল, তাতে আমরা তখন 70-80 টাকাতে আমাদের দেশে পেট্রোল আমরা কিনতাম। আর এখন গোটা দুনিয়ার বাজারে ওই পেট্রোলের দামটা ধরাম করে নিচে নেমে গেছে, কিন্তু আমার দেশে পেট্রোলের দামটা নামলো না, ওটা ধরাম করে উপরে উঠে গেল। পার্কে দেখেছেন? পার্কে বাচ্চারা খেলতে যায়, একদিকে যেই এই বাচ্চাটা বসে, তখন ওই বাচ্চাটা উপর দিকে উঠে যায়, আর ওই দিকে যদি বসে তাহলে এই দিকে উঠে যায়। এটা একটা ব্যালেন্সের খেলা। যদি দুজন ঠিকঠাক ব্যালেন্সে চলতে পারে তাহলে খেলাটা মজার হয়। আর যদি ওই দিকে আম্বানি আদানির মোটা বন্ধু মোদি আর অমিত শাহকে বসিয়ে দেয়, তখন ভারতবর্ষের গরিব খেটে খাওয়া মানুষগুলো ওই দিকের ব্যালেন্স থেকে ছিটকে পড়ে যায়। তাই ওরা দাম বাড়ালো আর গোটা দেশের মানুষগুলো ছিটকে গেল। তাহলে দাম কমানো চাই তো? আজকে যা দুনিয়ার বাজারে পেট্রোলের দাম, তাতে এক একটা পেট্রোলের দোকানে, এক একটা পেট্রোল পাম্পে আমরা 44 থেকে 50 টাকাতে পেট্রোল কিনতে পারবো। আমি কটা মোটর সাইকেল চালাই যে আমি পেট্রোল কিনে নিব? তাহলে পেট্রোল ডিজেল কিনবে কারা? যারা খেতে থেকে বাজারে ফসল নিয়ে যায়, যারা ট্রাক্টর চালায়, যারা ট্রেনে করে এক জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে যায়, যারা গাড়ি করে এক বাজারের জিনিস আরেক বাজারে নিয়ে যায়, কারখানা থেকে বাজারে, বাজার থেকে কারখানায়, শ্রমিকদেরকে নিয়ে যায়, এলাকায় জিনিসপত্র পরিবহন করে, তাদের যদি জিনিসের দাম
দামটা কমে যায়, পেট্রোলের দামটা কমে যায়, খরচটা যদি কমে যায়, আর সরকার যদি কৃষকের কাছ থেকে ফসল ভর্তুকি দিয়ে কেনে আর সেটা যদি রেশনের মাধ্যমে দেয়, তাহলে বাজারের দোকানদারদের তাদের কলা ধরে তাদেরকে করকরি দেওয়া হবে আর জিনিসের দাম কমবে। কিন্তু দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার দাম কমাতে চাইছে? চাইছে না। কেন চাইছে না বলুন তো? কেন চাইছে না? কারণ গোটা দেশে সব জিনিসের উপরে ট্যাক্স আছে, যার নাম জিএসটি। এই যে আমি ঘড়ি পরে আছি, এইটাতেও জিএসটি আছে। এই যে আমার গায়ে অন্য আছে, এটাতেও জিএসটি আছে। তোমার বাড়ির বাচ্চার যে বই খাতাগুলো আছে, সেইটাতেও জিএসটি আছে। মিষ্টি, হসপিটালের বেড, অক্সিজেন সিলিন্ডার, তাতেও জিএসটি আছে, তাতেও জিএসটি আছে। এমনকি মুড়িতেও জিএসটি আছে। কিসে জিএসটি নাই জানো? পেট্রোল আর ডিজেলে জিএসটি নাই। জিএসটি নামে এই ট্যাক্সটা যদি থাকে, তাহলে সরকার তার ট্যাক্সটা নেবে। আর জিএসটি বলে যদি এই ট্যাক্সটা পেট্রোল ডিজেলে না থাকে, তাহলে সরকার ওই ট্যাক্সটা নেবে না। তাহলে এই ট্যাক্সটা নিচ্ছে কে? এই পয়সাটা যেটা 44 টাকার পেট্রোল 100 টাকায় পেট্রোল পাম্পে বিক্রি হচ্ছে, তাহলে বাড়তি 55 টাকা নিচ্ছে কে? এই বাড়তি 55 টাকা নিয়ে আম্বানি আদানি প্রত্যেক দিন নিজেদের ভুঁড়ি আর নিজেদের ছাতি আর নিজেদের আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ দুবেলা পেট পুড়ে খেতে পাচ্ছে না। তাহলে মোদি আর দিদির আম্বানি আদানিকে টাইট দেওয়া উচিত যে তোমাকে আমি 55 টাকা দিব না। এই 55 টাকা তাহলে সরকার নেই, কারণ গরিব মানুষ যদি কষ্ট করে 44 টাকার পেট্রোলটা 100 টাকায় কিনছে, তাহলে 50 টাকাটা সরকারের থাক। ওগুলো বানিয়ে দিদি আর মোদির সঙ্গে আম্বানি আদানির খুব পিরিত, কাঁঠালের আঠা, তেলেও ছাড়ছে না, জলেও ছাড়ছে না। তাই দুনিয়ার ভাইপো ভাগারে যায়, দিদির ভাইপো ভালো থাক, এই সূত্রতে আর এই নীতিতে পেট্রোল ডিজেলের দাম কমছে না। আর পেট্রোল ডিজেলের দাম যদি না কমে, জিনিসের দামও কমবে না। তুমি বাঁচবে কি করে? আমি বাঁচবো কি করে? সৎ পথে একটা রোজগার করে, সৎ পথে রোজগার দিচ্ছে। যতদিন এই লালন শেখরা থাকবে, ততদিন পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের সৎ পথে রোজগারের জায়গা হবে না। এই অনুব্রতর কথা বলছিল তাপসেরা, যে অনুব্রতরা ছিল, এরা গরু পাচার করেছে। আমাকে বলুন তো, অনুব্রত নিজে ট্রাক চালাতো যে গরুগুলোকে টেনে টেনে ট্রাকের ডালাতে চাপিয়ে দিত, নাকি নিজে ট্রাক থেকে গরুগুলোকে নামিয়ে দিয়ে বর্ডারে পার করে দিত, থুতু দিয়ে টাকা গুনতো? অনুব্রত নিজে করতো? করতো না। তাহলে কার দমে করতো? এই পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের দমে করতো। ও সব দেখতে পায়। আপনি জুতো পরে আছেন কিনা দেখতে পায়, আপনি হেলমেট পরে আছেন কিনা দেখতে পায়, আপনার লাইসেন্স নেই কেন দেখতে পায়, কিন্তু তাকে করে গরু চলে গেলে ও দেখতে পায় না, চোখে তখন ফুলি পড়ে যায়। ও গরু পাচার করলো কি করে? দেশ আর বাংলাদেশ, আমাদের দেশ আর বাংলাদেশের মাঝখানে তো বর্ডার আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, বিএসএফ আছে। তাহলে তো ওদের এই চুরিটা ধরার কথা, কিন্তু ধরবে না, কারণ দাদা দিদিতে খুব পিরিত, কাঁঠালের আঠা, চট করে কাউকে ধরবে না। তাহলে এত গরু পাচার করলো কে? এত গরু পাচার করলো পুলিশ, এত গরু পাচার করলো অনুব্রত, এত গরু পাচার করলো তৃণমূল, আর এত গরু পাচারের সাথে আমার আপনার বাড়ির বেকার ছেলে মেয়েগুলো যারা সৎ পথে রোজগারের জায়গা পেল না, বাড়িতে দেখলো বুড়ো বাপ ওষুধের অভাবে মরছে, বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে ভালো করে খেতে পাচ্ছে না, বইয়ের বছরে দুটো ছুটির ছাপা কিনে দিতে পারছে না, আর কোথাও কাজ নেই সৎ পথে, তখন তারা বাধ্য হলো অনুব্রতর সঙ্গে গরু চড়তে আর পাচারের নাম লেখাতে। যতদিন এরা থাকবে, ততদিন গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা কাজ পাবে না সৎ পথে। তাই লালন কেমন দেখতে আমি জানি না, আরো দেখতে ভালো হলো বা খারাপ হলো তার জন্য ওর সাথে আমাদের লড়াই নেই। অনুব্রত কেমন দেখতে টিভিতে দেখেছি, কিন্তু ও কেমন দেখতে তাতে ওদের সাথে আমাদের লড়াই নেই। আমাদের লড়াই আছে
আছে ওদের নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই ওদের পলিসির বিরুদ্ধে, আমাদের লড়াই ওদের লুটের বিরুদ্ধে। আর যতদিন ওদের লুট চলবে ততদিন পশ্চিমবঙ্গের গায়ের বেকার ছেলেমেয়েরা সৎপথে রোজগারের মাথা তুলে বাঁচার জন্য একটা কাজের জায়গা পাবে না। তাই ওদেরকে হারাতে হবে। তাই কি বলে গেল মমতা ব্যানার্জি বীরভূমে এসে মিটিংয়ে যে বদল কুতকুত ভাইটা আমার নাই, তাই তোমরা সব বেড়ে গেছো। কি বলে গেল? বললো দেখবেন ভোট পার হবে আর বদলেরা অনুব্রতকে ছেড়ে দিবে। মিডিয়ার দম নেই ওকে জিজ্ঞেস করার যে তুমি কি করে জানলে? তাহলে কি শুভেন্দুর সঙ্গে তোমার রাতে ফোনে কথা হচ্ছে যে ভোট পেরোলে ওকে ছেড়ে দিবে? কি বললো? বললো যে ও বেরিয়ে এসে কালকে যে বিজেপি করবে না কেউ জানে না। মমতা ব্যানার্জি বললো, রাজ্যের মুখ্যমন্ত্রী বললো যে অনুব্রতকে নাকি ভোট পেরোলে ইডি সিবিআই নাকি ছেড়ে দেবে। মমতা ব্যানার্জি বললো যে অনুব্রতকে ছেড়ে দিলে ও নাকি বিজেপি করবে। তাহলে যে ভাগাড়ের মাল এতদিন তৃণমূলে ছিল সেই ভাগাড়ের মালই এবারে বিজেপি করবে, সেই ভাগাড়ের মালই বিজেপি করবে। আমরা কি চাইছি? আমরা দেখুন গোটা পূর্ব বর্ধমান, অবিভক্ত বর্ধমান, এদিকে বীরভূম, ওদিকে নদিয়া, ওদিকে বাঁকুড়া, ওদিকে হুগলি, ওদিকে আরামবাগ, এই গোটা এলাকার আমাদের অসংখ্য কমরেড আছে। ওদিকে ঝাড়গ্রাম, কাউকে নেতাই কাণ্ডে, কাউকে সুচপুরের কাণ্ডে, কাউকে রাইনাতে, কাউকে খন্ডঘোষে, কাউকে বর্ধমানে, কাউকে জামুরিয়াতে, এরা সবকে মিথ্যে মামলা দিয়ে জেলে ভরে রেখেছে। কান ধরে উঠবোস করতে বাধ্য করেছে প্রকাশ্যে যে বলো তুমি আর সিপিএম করবে না। দিনের লেটকে করায়নি বীরভূমের কান ধরে উঠবোস? ঝাড়গ্রামে শালবনীতে জঙ্গলমহলে আমাদের পার্টির নেতাদেরকে, কর্মীদেরকে নিজের বাড়ির বাইরে পোস্টার লাগাতে বাধ্য করেনি এরা যে লেখো পোস্টার যে কাল থেকে আর আমি সিপিএম করবো না। 12 বছর 14 বছর আমাদের কর্মীরা, আমাদের কমরেডরা জেলের ভিতরে আছে, সাজা শেষ হয়নি, মরে গেল, কারো হাতের অপারেশন হলো, কারো হাত পা ভেঙে গেল, কারো বউ মরে গেছে দেখতে পাইনি, কারো মেয়ে বড় হয়ে বিয়ে হয়ে গেল বাড়িতে আসতে পারিনি। কিন্তু আপনাদেরকে আমরা কথা দিতে পারি যতগুলো কাণ্ড হয়েছে আর যতগুলোকে আমাদের মিথ্যে কেস দিয়েছে, 12 বছর হোক আর 14 বছর হোক, জেলে আমাদের কর্মীরা গেছে, কিন্তু আমাদের নেতারা কেউ বলবে না যে আমাদের কর্মীরা জেল থেকে বেরিয়ে এসে অন্য কোনো পার্টি করবে। আমাদের কর্মীরা বেরিয়ে আসবে, লাল ঝান্ডা নেবে, আবার রাস্তায় দাঁড়াবে, আবার রাজিবুলের মতন শহীদ হওয়ার তালিকাতে তারা নাম লিখাবে। কারণ আমাদের বাপরা হলো রাজিবুল আর আনিসদের বাপ, যারা বেটাদের লাশের সওদা করে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, লুটের বিরুদ্ধে দাঁড়াতে হবে, লুটের বিরুদ্ধে। জিনিসপত্রের দাম কমাতে হবে, সৎ পথে রোজগার করে মাথা উঁচু করে বেঁচে থাকার মতন একটা রোজগার করতে হবে, আর সেই রোজগারের একটা সচ্ছলতার সাথে জায়গা পেতে হবে। মা বোনেদের মান সম্মানকে রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে না পারে তাহলে পুলিশকে বলতে হবে যে অপমান করেছে তাকে হিড় করে টেনে নিয়ে জেলে যাও। আর যদি না নিয়ে যেতে পারো তাহলে কালকে মা বোনেরা তোমাদেরকে হিড় করে টেনে থানা থেকে বের করে উচিত শিক্ষা দেবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, যে পশ্চিমবঙ্গে যদি বাঁচতে হয় তাহলে লড়তে হবে, আর কোনো উপায় নেই। গতকাল টিভি দেখেছেন তো মুর্শিদাবাদের ভোট? মুর্শিদাবাদের ভোট দেখেছেন তো? কি হলো দেখেননি? শুধু ক্যান্ডিডেট নয়, পার্টির সেক্রেটারি মোহাম্মদ সেলিম বুথে ভুয়ো ভোটারকেও টেনে বার করেছে। আর যে বেশি দাদাগিরি করছিল তাকে বলছিল যদি খেটে খেতে চাস তাহলে জায়গা দেবো, যদি ভোট লুট করতে আসিস আর লুটে খেতে চাস তাহলে ঘাড় ধাক্কা দেবো। আর এই পশ্চিমবঙ্গে এবারের ভোটে ঘাড় ধাক্কাই চলবে। যদি যারা ভোট রক্ষা করতে আর বুথ রক্ষা করতে, নেতারা 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 মানে আপনারা, নেতারা মানে যে ছাত্র যুব মেহনতি মানুষের কমরেডরা আজকে চ্যালেঞ্জ নিয়ে এই মাঠে আবার সভা করেছে, তারা
আকাশটা পড়ে যাবার পর যে মায়েরা সামনের যে বাঁধা ছিল ছোট সরতি লাঠির মতো, সেই লাঠি নিয়ে যারা লড়াই করলেন আর ভোটটাকে ফিরে করালেন পঞ্চায়েতের ভোটের দিন, সেই মায়েরা, তারা নেতা, তারা যদি বুথ রক্ষা করার জন্য আর ভোট রক্ষা করার জন্য সামনে এসে রাস্তায় দাঁড়ায়, তাহলে যারা ভোট লুট করবে আর বুথ লুট করবে তারা পিছনের দরজা দিয়ে পালাবে। শুধু সাহস রাখুন নিজেদের মধ্যে, জিততে আমাদের হবে, মানুষের ভোটেই জিততে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতেই জিততে হবে, শ্যামলী প্রধানকেই জিততে হবে। শ্যামলী প্রধান আমাদের কাছে আমাদের পার্টির মুখ, আমাদের পার্টির আদর্শ। শ্যামলী প্রধানরা কখনো বিকিয়ে যায় না, শ্যামলী প্রধানরা চোখে চোখ রেখে লড়াই করতে পারে, শ্যামলী প্রধানরা এই বার্তা দিতে পারে যে লুটে খাওয়ারা সাবধান, খেটে খাওয়ারা জোট বাড়ছে। শ্যামলী প্রধানরা পঞ্চায়েতের টাকা চুরি করে নিজেদের 4 তলা বিল্ডিং বানায় না। শ্যামলী প্রধানরা এলাকার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য বিডিওর চোখে চোখ রেখেও কথা বলতে পারে, ডিএমএসপি কেও তাদেরকেও হাঁটু মুড়তে বাধ্য করতে পারে। তাই শ্যামলী প্রধানদেরকে জিততেই হবে আর পার্লামেন্টে পাঠাতেই হবে, কারণ পাড়ার কথা পার্লামেন্টে পৌঁছে দেবার জন্য আমাদের যে মুখ, আমাদের যে গলা, আমাদের যে মাথা, সেইটা হচ্ছে কমরেড শ্যামলী প্রধান। আর শ্যামলী প্রধানকে কাস্তে হাতুড়ি তাড়াতেই ভোটটা দিতে হবে। আর জিততে যদি হয় তাহলে একা তৃণমূলকে হারালে চলবে না, বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে। ডিম সমেত মাকে বিসর্জন দিতে হবে, ডিম রেখে মাকে বিসর্জন দিয়ে কোনো লাভ নেই, কারণ মায়ের বিসর্জন হবে আর ডিম যদি থেকে যায় তাহলে ওই ডিম ফুটে যে ছা বেরোবে সেই চোর মায়েরই ছা বেরোবে। তাই তৃণমূলকে হারাতে গেলে বিজেপি সমেত হারাতে হবে। তাই সব ভোট কাস্তে হাতুড়ি তারায় কমরেড শ্যামলী প্রধানকে দিতে হবে, বাঁচার জন্য, মান সম্মান নিয়ে বাঁচার জন্য, সৎ পথে রোজগার করে বাঁচার জন্য, পঞ্চায়েতকে বাঁচানোর জন্য, আউশ গ্রামকে বাঁচানোর জন্য। রাজীবুলের মা বাপকে আমরা এটুকু তো কথা বলতে পারি, দিতে পারি যে অনেক চোখের জল ফেললে মা, এবারে অসংখ্য রাজীবুল আমরা দাঁড়িয়ে আছি, যে কাজ রাজীবুল আধা রেখে গেছে সেই কাজ আমরা পুরো করে ছাড়বো। আর এই আউশ গ্রাম থেকে শ্যামলী প্রধান জিতে পার্লামেন্টে যাবে আর অসংখ্য রাজীবুলদের বিচারের জন্য, ইনসাফের জন্য। তাই ইনসাফের দাবিতে, বাঁচার দাবিতে, পেট পুড়ে খাবার দাবিতে, দেশকে বাঁচানোর লড়াইয়ে আসুন। মাঝখানে 4টা দিন, তারপরে 2টো দিন বুথের বাইরে, কোমরে আঁচল, কাঁধে গামছা, ভোট কাস্তে হাতুড়ি তারা। যে লুট করতে আসবে আসবে তো ভাই হেঁটে, কিসে যাবে দায়িত্ব নিজের। পাশে লেখা থাকে মালের দায়িত্ব আরোহী। যারা লুট করতে আসবে তারা নিজেরা ফেরত যাওয়ার ব্যবস্থা করবে, যারা সৎ পথে ভোট দিতে আসবে তাদেরকে 1 গ্লাস জলের জন্য আমরা দাঁড়িয়ে থাকবো। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। অভিনন্দন মূর্তিকে। আমাদের সবার কাজ আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসছেন, এখন বিভিন্ন জায়গা খুব সরু, আস্তে আস্তে আপনারা সকলে বেরিয়ে যাবেন এবং নিজ নিজের জায়গায় ফেরত যাবেন। আগামী 13 তারিখে আপনার নেত্রী যে বলেছেন যে দায়িত্ব কর্তব্য, সেইটা আপনারা পালন করবেন। আস্তে আস্তে যাবেন। আমি সবার কাজ এই তো দিন সমাপ্তি ঘোষণা করেছি।